আমি অনেক সময় মানুষের স্বাধীনতার কথা বলি এবং বলি যে মানুষকে স্বাধীনভাবে বাঁচতে হবে। একটা মিম ছিল এরকম, যেখানে কোনো একটা মা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে এবং মা হঠাৎ করে খেয়াল করলো যে বাচ্চাটা কেপির দিকে তাকায় আছে। তখন মা বলছে, ও গড রিকি নো। আর তারপরে রিকি বাচ্চার দিকে মানে কেপির দিকে তাকায় ছিল দেখে রিকি বলা শুরু করলো, আই ওয়ান্ট মাই রাইটস, আই ওয়ান্ট মাই রাইটস, অধিকার দাও, অধিকার দাও, স্বাধীনতা দাও। তো আমার এই ধরনের একটা ইনফ্লুয়েন্স ছিল মানুষের ওপর, যে হঠাৎ করে একদম সাধারণ নিরীহ একটা মানুষ আমার সাথে মিশতে শুরু করার পরে খেয়াল করা শুরু করে যে আসলে বিভিন্ন জায়গাতে তো তাকে অধিকার দেওয়া হয় না। হইতে পারে আমরা কিছু করতে পারবো না, হইতে পারে সিস্টেম অনেক বিশাল, কিন্তু আমরা অধিকারটা চাইতে পারি এবং আমরা মানে ডিস্যাটিসফাইড থাকতে পারি। এরকম অনেক মুভি আছে যেখানে বলা হয় যে সবাই খুশি, যে আমরা খুবই হ্যাপি। এরকম একটা অ্যানিমেশন মুভি আছে, খুবই নামটা ভুলে গেছি, যেখানে দ্য লেগো মুভি মেবি এটা, হ্যাঁ। তো সবাই বলে কি আমরা সবাই হ্যাপি, আমরা সবাই হ্যাপি, আমরা অনেক হ্যাপি, আমরা অনেক খুশি। কিন্তু একজন থাকে যে হচ্ছে দেখায় যে আসলে হ্যাপি থাকার কিছু নাই এখানে, কষ্টে থাকো, মন খারাপ করো, দেখো তুমি কত কিছু পাচ্ছ না, এগুলো তোমার পাওয়া উচিত। অ্যান্ড এইটাই হচ্ছে সেই পুরাতন ব্যাটল, যে আপনি কি দাসত্ব মেনে নেবেন নাকি স্বাধীনতার দিকে হাঁটবেন, যে আপনি স্বাধীনতা চান, আরও স্বাধীনতা চান। যেমন শেখ হাসিনার একটা ভার্সন ছিল যে মানুষকে চাকরি দিছি, মাংস খাইতে পারতেছে, ভাত খাইতে পারতো না, আবার এত কিছু চাওয়ার কিসের, আবার চাই কেন এত কিছু, মনে করেন যে আবার এত কথা কিসের, এই অধিকার নাই, অধিকার নাই, কম অধিকার দিছি, এতটুকু পাইতি তোরা। এই একটা মেন্টালিটি শেখ হাসিনার ছিল, যেটা মানুষ খুব ভালোভাবে নেয় নাই। যখন আপনি মানুষকে দেখানো শুরু করবেন যে ঠিক আছে, এই আমলে হয়তো জিডিপি বাড়ছে, চাকরি বাড়ছে, উন্নয়ন হচ্ছে, বাট এটা কি সব, আমরা কি আরও কিছু পাইতে পারি না? হ্যাঁ, এটা বিনিময়ে একটা জিনিস আছে যে না, আমরা কিছু পাইতে পারি না, যা পাচ্ছি এটা অনেক। যেমন ইসলাম আপনাকে এটা শেখানোর চেষ্টা করে যে যা পাচ্ছ খুশি থাকো আল্লাহর কাছে, এই জীবন তো কিছুই না, পরকালই তো আসল জীবন, এই জীবনে এত কিছু চাওয়ার নাই। এটা একটা ডিসিভিং মানে লেসন। আপনাকে বলো অল্পে তুষ্ট থাকো, অল্পে খুশি হয়ে যাও। ক্ষেত্র বিশেষে এটা সত্য কথা, কিন্তু অল্পে কি খুশি হওয়া উচিত? এইসব নিয়েই তো আমরা কথা বলি। তো অনেকে মনে করেন যে আমি খুবই স্বাধীনতার পক্ষের লোক। স্বাধীনতার পক্ষে মানে ট্রু মিনিং অফ স্বাধীনতা, আমি কারো কাছে মাথা নত করবো না, কারো ইচ্ছায় জীবন চালাবো না, এটসেট্রা। বাট একই সাথে যে বিষয়টাতে কথা একটু কম বলা হয়, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে দাস প্রথা বা দাসত্ব মেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কেন? কন্ট্রাডিক্টরি না। বেশিরভাগ লোকজন এই যে কিছু জিনিস আছে যেগুলো সব ফ্যালাসির আওতা মুক্ত, কিন্তু মানুষ মনে করে এগুলো ফ্যালাসি হচ্ছে, অ্যাকচুয়ালি না। দাস প্রথা বা দাসত্ব মেনে নেওয়ার মানসিকতাটা খুবই জরুরি একটা ট্রেট। যেমন একটা খুব প্রচলিত কথা আছে না এই জেনারেশনে, যে আমাদেরকে নিজেদের ফিলিংসের ব্যাপারে ট্রু থাকতে হবে, আমাদের ফিলিংস যা বলছে তাই করতে হবে। এটা অনেক ক্ষেত্রে আমি নিজেও প্রচার করব যে আমাদের ফিলিংসের ব্যাপারে আমাদের ট্রু থাকা উচিত, যা করতে ইচ্ছা করতেছে সেটাই করা উচিত। অ্যাট দ্য সেম টাইম অনেক ক্ষেত্রে এটা না করাটা আমাদের জন্য ভালো। তার মানে এইটা না যে আপনি দাস প্রথা বা দাসত্ব মেনে নিতে বাধ্য। এখানে এটা পয়েন্টই না যে আপনি দাসত্ব মেনে নিতে বাধ্য না। আপনার জীবন আপনি কেমনে চালাবেন আপনার ইচ্ছা, এই ডিসক্লেমার আমি দিয়ে রাখতে চাই। না, আপনার জীবন আপনি যেভাবে চালাতে চান সেভাবে চালাতে চাইলে আপনি চালাতে পারেন, সে বিষয়ে আমার কোনো আপত্তি নাই, আমার কিছু বলারও নাই। আপনার জীবন আমি কে বলার? কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে দাস প্রথা অ্যাডপ্ট করাটাও একটা কোয়ালিটি, দাসত্ব মেনে নেওয়া একটা কোয়ালিটি। স্বাধীনতা যেরকম অর্জন করা বা স্বাধীন চেতা হওয়াটা যেরকম একটা কোয়ালিটি, এটা আর্ন করতে হয়, এটা অটোমেটিক গজায় না কারোর ভিতরে। কিছু কিছু দাস প্রথা আছে যেগুলো মেনে অর্জন করাটা কোয়ালিটি। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আসলে তাহলে আমরা কেমনে বুঝবো যে কোন দাস প্রথাটা আমাদের নিতে হবে? খুব সহজ উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বারবার দাস প্রথা বললে আপনি ভাববেন যে কি ব্যাপার, দাসত্ব বরণ করতে বলতেছে কেন? ধরেন আমি আমার কথাই বলি, পিএইচডি করার চেষ্টা করতেছি। অনেক জিনিস আছে যেগুলো আমার করতে ইচ্ছা করে না। হ্যাঁ, মনে হয় যে আরে ভাই আজকে আর না যাই ল্যাবে, বা আজকে এই কাজটা না করি, আজকে আর এই পেপারটা না ধরি, এই কষ্টটা না করি, এই 10 ঘন্টা খাটতে হবে, এই 10টা ঘন্টা না খাটি, আমার মন চায় না এটা করতে, তাই বলে কি আমি করি না? এটা হচ্ছে দাসত্ব মেনে নিতে হচ্ছে আমাকে। আমি মেনে নিচ্ছি যে আমার যেটা ইচ্ছা করতেছে, আমার ট্রু ফিলিংস যেটা, সেটা না করে আমি একটা ভিন্ন জিনিস করতেছি, যে জিনিসটা করতে আমার এক ফোঁটাও ইচ্ছা করতেছে না। আমি স্বাধীন চেতা মানুষ, যখন যা ইচ্ছা করবো, কার বাপের কি, রাইট? কিন্তু আমি তাও ওটা করতেছি। এই দাস প্রথাটা আর্ন করতে হচ্ছে আমাকে। দাস প্রথা মেনে নেওয়া, দাসত্ব করা, এবং এই ধরনের দাসত্ব করতে হবে আপনাকে যদি আপনি মনে করেন যে আপনার কোনো লং টার্ম সাস্টেনেবল যে কোনো প্ল্যানের জন্য দাসত্ব বরণ করাটা একটা পয়লা শর্ত। পার্থক্যটা একটু সামান্য হইতে পারে এভাবে যে দাসত্ব আপনি হয়তো নিজেরই বরণ করতেছেন,
অন্য কারো না। নিজের কাছে মাথা নত করতেছেন, অন্য কারো কাছে না। কিন্তু আমি এটা বলবো না। আপনি দুইটা পার্থক্য কেমনে করবেন, যে কোন স্বাধীনতাটা আমাদের দরকার, কোন স্বাধীনতাটা অর্জন করতে হয়, কোন স্বাধীনতাটা পাওয়ার জন্য যে ফিলিংস, যে বুদ্ধিবৃত্তিক অবস্থান, সেটা যেটা ভালো, যেটা করতে হবে, এবং কোন স্বাধীনতাগুলো আমরা আসলে চাবো না নিজের লাইফে। কোন দাসত্ব আমরা গ্রহণ করব, কোন ধরনের দাস আমরা হব এবং কোন ধরনের দাস হব না। সোজা বাংলায় ভালো স্বাধীনতার পক্ষ কোনটা আর খারাপ স্বাধীনতার পক্ষ কোনটা, এবং ভালো দাসত্বের পক্ষ কোনটা আর খারাপ দাসত্বের পক্ষ কোনটা, এটার আমি খুব সহজ একটা সংজ্ঞায়ন করতে চাই, যাতে আপনাদের জীবনে যারা আলাদা করে দেখতে চান তাদের জন্য যাতে সুবিধা হয়। দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, এই কথাটা। সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা স্বাধীন চেতা কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার ফিলিংসের প্রতি ট্রু থাকতে চাচ্ছেন, সেটা শুধুমাত্র তখনই করা গৌরবের ব্যাপার, পজিটিভ ব্যাপার, ভালো ব্যাপার, যখন এইটা করতে আপনাকে কোনো একটা অবস্ট্যাকল পার করতে হচ্ছে। আর যদি কোনো অবস্ট্যাকল পার করতে না হয়, সেটা হয়তো জাস্ট একটা ব্যাপার, ভালো খারাপ নাই, অনেক সময় এটা খারাপও হইতে পারে। কারণ কোনো অবস্ট্যাকল না থাকা স্বাধীনতা কাইন্ড অফ আমাদেরকে একদম ইনস্টিংক্ট বেসড মানে একদম প্রিমিটিভ একটা প্রাণীতে পরিণত করে, যেটা আসলে আমরা মানুষ হিসাবে যতটুকু শ্রেষ্ঠত্ব সেটা ওইভাবে আসে নাই আর কি। অর্থাৎ যদি আপনি মনে করেন যে আমার কিছু একটা করতে ভালো লাগতেছে এবং এটা করতে আপনাকে কষ্ট করতে হবে না, ধরেন কে একজন এসে আপনাকে বললো কি, আপনাকে আমি 1 লাখ টাকা দিব, আপনি কি এই কাজটা করে দিবেন আমাকে? তো আপনার মনে হলো কি 1 লাখ টাকা তো আমি নিতেই চাইতে পারি, ভাল লাগতেছে, এটা আমার ট্রু টু মাই ফিলিংস, আমার ফিলিংস হচ্ছে 1 লাখ টাকা নিয়ে নেওয়া। এবং যেটা করতে ভাল লাগতেছে, যেটা করতে কোনো প্রবলেম হচ্ছে না, সেই ধরনের স্বাধীনতাটা আসলে কোয়েশ্চেনেবল। সবসময় যে খারাপ হতে হবে তা না, কারণ আপনি হাঁটতে হাঁটতে আপনার মনে করতে হতে পারে যে এখানে একটা জুসের দোকান দেখা যাচ্ছে, এক গ্লাস জুস খাইতে ভালো লাগবে হয়তো আমার, সেই জুস খাওয়াটা তো অন্যায় না, কিন্তু ঘুষের টাকাটা নেওয়া আবার অন্যায়। সুতরাং আমরা কোন স্বাধীনতাগুলোকে কোয়েশ্চেন করব, যে স্বাধীনতাটা মানার জন্য কোনো ধরনের অবস্ট্যাকল পার করতে হয় না, কোনো ধরনের বাধা পার করতে হয় না, বিপত্তি পার করতে হয় না, সেই স্বাধীনতাটাকে আমরা কোয়েশ্চেন করব। সবসময় খারাপ হবে তা না, কিন্তু কোয়েশ্চেন করে দেখে নিব যে এটা ভালো নাকি খারাপ। আবার যে স্বাধীনতাগুলা অর্জন করতে হয়, যেমন ধরেন বাংলাদেশে বসে আপনি ভাবতেছেন কি কুরআন শরীফের একটা সমালোচনামূলক লেখা লিখবো, মন চাইতেছে লিখতে, কিন্তু এটা লিখতে গেলে আবার মারে যদি মানুষ, কল্লা যদি কেটে নেয়, অর্থাৎ এটা একটা ভালো স্বাধীনতা, এটা আপনাকে অবস্ট্যাকল পার করে অর্জন করতে হচ্ছে। এর বিপরীতে আপনি বলতে পারেন যে আচ্ছা, কারো তো মন চাইতে পারে ডাকাতি করি একটু, সেখানেও অবস্ট্যাকল আছে, সেটা কি ভালো হবে না খারাপ হবে? এখানেও অবস্ট্যাকল আছে, এবং এই ধরনের জিনিসগুলো করতে আপনার সার্টেন কোয়ালিটি প্রয়োজন হয়। আমরা হয়তো ট্যাগ দিতে পারতেছি না যে সবগুলো ভালো হবে, কিন্তু এই ধরনের অবস্ট্যাকলওয়ালা জিনিসে স্বাধীনচেতা কাজ করার পিছনে ক্রেডিট আছে, রেসপেক্টের ব্যাপার আছে। খুব ভালো একটা ব্যাংক ডাকাতের প্রতি আপনার একটা শ্রদ্ধা আসে যে শালা কত প্ল্যান করছে দেখো, ইচ্ছা হয়েছে আর করে ফেলছে এমন না কিন্তু জিনিসটা, কিন্তু যে একটা জুস খাইছে স্বাধীনভাবে তার প্রতি আপনার কোনো শ্রদ্ধা আসে না, এবং ওই জিনিসগুলোকে কোয়েশ্চেন করতে হয় বেশি। কারণ মানুষ স্বাধীনচেতা কাজ করতে গিয়ে ভয়ানক রকমের কোনো পথে যাবে, সেইটা করতে হলেও তার সার্টেন কোয়ালিটি আর্ন করতে হয়, যেগুলো ট্রান্সফারেবল স্কিল আছে। মানে মোট কথা হচ্ছে এই ধরনের জিনিসগুলো খুবই জটিল, সাদা কালো দাগে ভাগ করা যাচ্ছে না, কিন্তু যে ধরনের স্বাধীনতা অর্জন করার জন্য অবস্ট্যাকল করতে হয় না, সেগুলোকে আমরা বেশি জাজ করলে ভালো করব, কারণ আমাদের ক্ষতি করে হচ্ছে এগুলা। ধরেন আপনি দিনের বেলা একদিন চিন্তা করলেন যে ব্যাংক ডাকাতি করবো, আপনি অ্যাটলিস্ট 10 বার ভাববেন করবেন কি করবেন না। কিন্তু ধরেন ঘুষ দিতে আসছে কেউ একজন আপনাকে, এটা আপনার ভালো লাগতেছে, আপনি কিন্তু 10 বার ভাববেন না, নিলে কিন্তু নিয়ে ফেলবেন। এই কারণে আমি এটাকে এমফাসাইজ করতেছি যে এই ধরনের স্বাধীনতাগুলোকে প্রশ্ন করতে হবে। দাসত্বের প্রসঙ্গটাও সিমিলারলি কাছাকাছি একটা আইডিয়া, যে ধরেন কিছু দাসত্ব আছে যেগুলা করতে খুবই আরাম লাগে। যেমন মনে করেন যে আমি তো মুসলমান, আমার চারপাশে সবাই মুসলমান, মনে হচ্ছে মুসলমানরা খুব একটা ভালো কাজ করতেছে না, আকাম করতেছে মনে হয় মুসলমানরা একটু, কিন্তু আমার দাসত্ব ভালো লাগতেছে, আমার লাইফ তো ছকে আছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্দর মতো ঘুমায় যাই, ফজরের সময় উঠি, একটা কি সুন্দর সাইকেল আছে, কি সুন্দর একটা হ্যাবিট হয়েছে, আমার কমিউনিটি হয়েছে, কমিউনিটির লোকজন আমাকে দেখলে ভালো বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ছেলেটা। এই দাসত্বটা যে আপনি করতেছেন, যেটা করতে আরাম লাগতেছে, সেগুলোকে কোয়েশ্চেন করেন। আরাম লাগতেছে দেখে দাসত্ব করতেছি, তো এটা কি ভালো দাসত্ব না খারাপ দাসত্ব? যে কোনো জিনিস যে দাসত্বটা করতে আপনার আরাম লাগে সেটাকে কোয়েশ্চেন করেন। আমি বলতেছি না যে সেটা খারাপই হইতে হবে এগেইন, কিন্তু এগুলা প্রবলেমেটিক। আরাম লাগা যে কোনো কিছুই প্রবলেমেটিক, এবং আরাম লাগা যে কোনো কিছু থেকে আমরা মারা খাই, লাইফে কিছু করতে পারি না।
আবার যে ধরনের দাসত্ব, যেমন ধরেন যে আমার পিএইচডি করতে হবে, আমার কষ্ট করতে হবে, প্রতিদিন হয়তো 18 ঘন্টা করে কাজ করবো। এখন দেখেন আমি আসলে সারাদিনই দৌড়ের ওপর আছি, গত অনেক দিন ধরে ঘুমাইতে পারি না ঠিক মতন, চেহারা ভচকায় আছে, এরকম অবস্থায় অনেক ভিডিও বানাইছি। কিছু ভিডিওতে দেখবেন কি আমাকে অনেক ভালো লাগতেছে, ফ্রেশ লাগতেছে, মনে হচ্ছে আরে সেই তো। কিছু ভিডিওতে দেখলে মনে হবে কি আমি রাস্তা থেকে উঠে আসছি। তার কারণ কি, তার আগে আমি কষ্ট করছি 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা, ভাল লাগে করতে এগুলা। মন তো চাই যে এত কষ্ট না করি, কিন্তু ওই দাসত্বটা যে আমি করতে ডিনাই করতেছি, এইটা কি আসলে আমার মানে দাসত্বের প্রতি ঘৃণা থেকে ডিনাই করতেছি, নাকি কাজটা কঠিন দেখে ডিনাই করতেছি? নিজের কাছে নিজের দাস হয়ে যাওয়ার কিছু পার্কসও আছে। সেই পার্কসগুলোকে পাওয়ার জন্য আমাদেরকে দাসত্ব বরণ করতে হবে। একটা শেষ উদাহরণ দিয়ে শেষ করি। ধরেন লং টার্ম রিলেশনশিপ। আমরা দেখি না মাঝে মাঝে যে কেউ একজন 40 বছর ধরে সংসার করতেছে, 50 বছর ধরে সংসার করতেছে। তো এখানে ট্রিকটা হচ্ছে যে নিজের যে সাইডটা আছে যে আমাকে দাসত্ব বরণ করতে হবে, সেটাকে এমব্রেস করতে হয়, নাহলে এটা সম্ভব না। এখন আপনি বলতে পারেন যে দুইজনের মধ্যে যদি খুব একটা শান্তি না থাকে, অশান্তি হয়, ঝগড়া হয়, মনের মিল না হয়, তাহলে তো ডিভোর্স নিয়ে ফেলাই ভালো, ব্রেকআপ করে ফেলাই ভালো। অ্যান্ড ইন দ্যাট কেস ভালো হইতেও পারে, আমি বলতেছি না যে সেটা একমাত্র খারাপ জিনিস, কিন্তু দ্যাট মাইন্ডসেট আপনাকে লং টার্মে কিছু বিল্ড করতে দিবে না। লং টার্মে বিল্ড করার জন্য প্রথম সমস্যা হচ্ছে আমরা দাসত্ব গ্রহণ করতে শিখি নাই। স্বাধীনতা যেরকম দরকার আছে, দাসত্ব গ্রহণ না করলে লং টার্ম কিছু বিল্ড করা যায় না। যেমন একটা বিশাল প্রজেক্ট, একটা পিএইচডি, একটা ক্যারিয়ার 15 বছরের, একটা বিবাহিত জীবন 40 বছরের, এগুলা বিল্ড করতে হলে আপনাকে দাসত্ব গ্রহণের মানসিকতাটাকে আনলিশ করতে হবে, যেটা পজিটিভ দাসত্ব গ্রহণের ব্যাপার আছে। এখন আপনার বয়ফ্রেন্ড আপনাকে থাপ্পড় মারে, লাথি মারে, অথবা ইমোশনালি অ্যাবিউজ করে, তো ভালো কথা, থাপ্পড় খায় লাথি খায় তো আপনাকে থাকতে হবে না, এটা তো অ্যাসল্ট। এখানে ঘটনা হচ্ছে যে এগুলা হচ্ছে অ্যাসল্ট না, শুধু এগুলো ক্রাইমের ঘটনার ক্ষেত্রে জিনিসগুলো ক্লিয়ারলি লাইন ড্র করা যায়। বাট রিলেশনশিপের ক্ষেত্রে যেটা করতে হয় যে মানুষকে একটা লং টার্ম রিলেশনশিপ রাখতে হইলে, অথবা পিএইচডি অথবা ক্যারিয়ার, দাসত্ব গ্রহণের মানসিকতা থাকতে হবে। অর্থাৎ ধরেন আপনার সাথে খুব খারাপ কাজ করছে একজন, আপনাকে ধরেন বার্থডে উইশ করে নাই, তারপরে আপনার অ্যানিভার্সারি ভুইলা গেছে, আপনার কোনো একটা সময় একটা কিছু চাইছিলেন, সেটাকে ওটা পাত্তা দেয় নাই, এদিকে ধরেন যে আগে হয়তো পাত্তা দিত, এখন হয়তো দেয় নাই, তো আপনাকে অনেকে বললো যে ডোন্ট সেটল ফর লেস এটসেট্রা, আপনি ভালো যে ঠিক আছে বাদ দিয়ে সব, কোনো ধরনের ইমোশনাল সাপোর্ট পাইতেছি না, এখানে থাকবো না, আমি ব্রেকআপ করে চলে গেলেন। এইখানে আপনি স্বাধীনচেতা জিনিসটা করছেন, আপনার যেটা ভালো লাগছে, ওই মুহূর্তে অসহ্য লাগছে, সেটা করেন নাই। এই কারণে এই জিনিসগুলো কোয়েশ্চেনেবল, যে আপনি কি আসলে যেই সময় মনে হয় যে আমি এরকম অনেকবার করছি, আমি আমার কখনো কোনো পার্টনারকে ছেড়ে চলে যাই নাই মোস্ট অফ দ্য টাইমস। কারণ হচ্ছে যে জিনিসপাতি অনেক খারাপের দিকে গেছে, হয়তো আমার সাথে অনেক বাজেভাবে ট্রিট করা হয়েছে, কিন্তু আমি কখনো তাদেরকে ছেড়ে চলে যাই না। কারণ হচ্ছে যে ওই লাইনটা ড্র করা যাবে না। অর্থাৎ যদি আপনি লাইন ড্র করেন যে এখানে আমার সুখ, এখানে আমার দুঃখ, তাহলে অফকোর্স ওই লাইন যে কোনো জায়গাতে ড্র করা সম্ভব। ধরেন যার জামাই তার বউকে মারে, সে ওখানে লাইন ড্র করছে, জামাটা তো মারে, আমি থাকবো না, ফাইন, এটা ক্রাইম, এবং ক্রাইমের ব্যাপারটা পুরোপুরি আলাদা। কিন্তু ধরেন যেখানে কোনো ক্রাইম হয় নাই, ধরেন যে একটা মেয়ে ঠিক করলো কি আমার বয়ফ্রেন্ড হচ্ছে আমার সাথে অমুক করছে, বা আমার ক্ষেত্রে যেটা হয়েছে মাঝে মধ্যে যে আমার গার্লফ্রেন্ড আমার সাথে চিট করছে, তো আমি একটা লাইন ড্র করতে পারতাম যে আচ্ছা আমার গার্লফ্রেন্ড যদি চিট করে আমি তারা ব্রেকআপ করে চলে যাব। আমি এসব ক্ষেত্রে ব্রেকআপ করে চলে যাই নাই, আমি খুব বোঝার চেষ্টা করছি। আমার পরকীয়া নিয়ে অনেক ধরনের কথা আছে, বক্তব্য আছে, তো এগুলো শুনে আবার মানুষ বলে এই তো পরকীয়া করে, তাই হচ্ছে সে পরকীয়া নিয়ে লেকচার দেয়। আসলে ঘটনা তা না, হয়েছে যে জিনিসটা সেটা আমি অ্যানালাইসিস করার চেষ্টা করছি। কারণ আমি যদি লাইন ড্র করি যে আচ্ছা আমার গার্লফ্রেন্ড চিট করলে আমি চলে যাব, এই লাইন ওখানে ড্র করা যায়, আবার এই লাইন এখানেও ড্র করা যায় যে আমার গার্লফ্রেন্ডকে আগের মতন ভালো লাগে না, সারাদিন একই কথা বলি, বোরিং লাগে, ওইখানেও লাইন ড্র করা যায় যে আমি তো বন্দি লাগতেছে, আমার তো ভালো লাগতেছে না, আমার তো প্রেশার লাগতেছে রিলেশনশিপটা, ওখানেও লাইন ড্র করা যায় যে আমার মেন্টাল হেলথ সবার আগে, আমার শান্তি সবার আগে, ওখানেও লাইন ড্র করা যায়। পয়েন্ট হচ্ছে যে দাসত্ব গ্রহণ করার মানসিকতা না থাকলে যে কোনো জায়গাতে লাইন ড্র করা যায়। আমি এরকম কারণে ব্রেকআপ হইতে দেখছি, যেখানে গার্লফ্রেন্ডের, বা আসলে গার্লফ্রেন্ডের না, এটা একটা বয়ফ্রেন্ডেরই মনে হয়েছে যে ওর গার্লফ্রেন্ড আগে অনেক ইন্টারেস্টিং লাগতো, কারণ তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আরাম পাইতো, এখন আরাম পায় না, এতটুকুই কারণ, আর কোনো কারণ নেই। অনেকে বলবেন যেটা খুবই লেজিট কারণ, যে বয়ফ্রেন্ডটা এখন শান্তি পাইতেছে না কথা বলে, সো থাকবে কেন, চলে যাক, জোর করে থাকা তো দরকার নেই। পয়েন্ট হচ্ছে যে আপনি যদি একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড করতে চান, তাহলে আপনি লাইন ড্র করার অভ্যাস থেকে আপনার বের হইতে হবে, অথবা পিএইচডি অথবা লং টার্ম ক্যারিয়ার। ওই লাইন ড্র করা শুরু করলে লাইন যে কোনো জায়গাতে ড্র করা যায়, কথা বলতে ভালো লাগে না তো ড্র করা যায়, গার্লফ্রেন্ড চিট করছে তো ড্র করা যায়। অ্যান্ড প্রত্যেকটা মানুষ যে ব্রেকআপ করছে
প্রত্যেকটা মানুষ যে কঠিন একটা কাজ করতে যে করে নাই, চাকরি ছেড়ে দিচ্ছে, নতুন কোম্পানি খুঁজতেছে, প্রত্যেকটা মানুষের একটা এক্সকিউজ আছে যে আমি ঠিক কাজটাই করছি, ওইখানে তো লাইন ড্র করব, ডোন্ট সেটেল ফর লেস, তাই না? কিন্তু এই জিনিসটা একটা ক্ষতিকর জিনিস। অফকোর্স প্রপার রিজন থাকে, যেমন আমি যেটা বলতেছি, ব্রেকআপ করার প্রপার রিজন চিটিং হইতে পারে আপনার কাছে, কিন্তু একদম ইউনানিমাসলি একমত হওয়ার মতন প্রপার রিজন হচ্ছে যে আপনার বয়ফ্রেন্ড আপনাকে থাপ্পড় মারে অথবা আপনার গার্লফ্রেন্ড আপনাকে থাপ্পড় মারে, অফকোর্স ব্রেকআপ করেন, প্রপার রিজন এটা। কিন্তু এগুলোর বাইরে যত সব ইমোশনাল মানসিক রিজন আছে সবগুলো আসলে ভেগ রিজন। যেমন ধরেন যে আপনাকে আপনার অফিস থেকে অফার করছে 50,000 টাকা দিবে, আর একটা অফিস অফার করছে 80,000 টাকা দিবে। সো এখানে এই জিনিসটা কিন্তু খুবই অবভিয়াস যে আপনি 80,000 টাকার জন্য যাবেন, কারণ এখানকার মেইন পারপাসটা হচ্ছে যে আপনি বেশি টাকা কামাবেন। আবার ধরেন যে ওখানে কমিটমেন্টের ব্যাপারটা ওভাবে কাজ করে না যে আমি আসলে 3 বছর চাকরি করব, 6 বছর চাকরি করব, এটা কোম্পানিদের সাথে সাধারণত চুক্তি করা হয় না। যদি করা হয় বাই দ্য ওয়ে, তাহলে আপনার উচিত সেই চুক্তিটা রাখা অথবা তার জন্য ক্ষতিপূরণ দেওয়া, যেটা আমি করছি আগে, যে চুক্তি করা চাকরি যদি অফার করে কেউ, তাহলে চুক্তিটা আমাকে ধরে রাখতে হবে অথবা ক্ষতিপূরণ দিতে হবে। শুধু 80,000 টাকা অফার করতে চলে যাওয়া যাবে না। একইভাবে যদি রিলেশনশিপ শুরু করছেন, মনে করেন কমিটমেন্ট দিয়ে ফেলছেন একটা, এই কমিটমেন্ট দেওয়ার পরে আপনাকে কিন্তু কেউ বাইন্দা নিয়ে আসে নাই, কমিটমেন্ট দিচ্ছেন, 3 মাস পর মনে করেন আপনার ভালো লাগতেছে না, এখানে আপনাকে ওই যে বললাম দাসত্ব গ্রহণ করার ব্যাপার আছে। কমিটমেন্ট কাউকে দেওয়া মানে আপনি দাসত্ব গ্রহণ করছেন। পরে বললে হবে না যে ভালো লাগতেছে না কথা বলতে, তাই আর ব্রেকআপ করে ফেলবো, শান্তি পাচ্ছি না প্রেম করে, অমুক মেয়েকে খুব ভালো লাগতেছে। প্রবলেম হচ্ছে যে এখানে লুজিং মাইন্ডসেট হচ্ছে যে আপনি কোনো সময় একটা কথা দিলে ওটা ব্রেক করা মানে হচ্ছে যে আপনার নিজের মাইন্ডসেটটা ওভাবে চলতে থাকবে জীবন। ধরেন আপনি চাকরি করতে ঢুকছেন, 5 বছরের কমিটমেন্ট দিয়ে 3 বছর পর বেটার অফার পেয়েছেন, চলে যেতে মন চাইতেছে, আপনি 5 বছর থাকবেন না, ভালো চলে গেলেন, আপাতত সাময়িকভাবে লাভ হলো, আরেক জায়গাতে বেশি টাকা পাইতেছেন, বেশি ভালো লাগতেছে, ভালো বেতন পাইতেছেন, কিন্তু আপনার মধ্যে কিন্তু ওই দাসত্ব গ্রহণের মানসিকতা নাই। এইটা লাইফে একটা লং টার্ম এনিথিং বিল্ড করতে বিশাল প্রবলেমেটিক ব্যাপার, করা যায় না এভাবে। আপনি কাউকে কথা দিয়ে ফেলছেন যে ঠিক আছে আমরা এখন থেকে কমিটমেন্টে চলে গেলাম, আমরা একজনের সাথে থাকবো। ধরেন যে আপনি মানে করছেন, বিয়ের কথা দিচ্ছেন অথবা প্রেমের কথা দিচ্ছেন, এই কথা যখন আপনি দিচ্ছেন তখন যদি আপনার কোনো এক্সিট ক্লজ না থাকে ওখানে ইনস্ট্যান্টলি, আপনি আসলে বেরোতে পারবেন না, ওখানে লাইন ড্র করার কোনো অপশন নাই। এই জিনিসটা দাসত্ব গ্রহণের কথা সেটা হচ্ছে পজিটিভ দাসত্ব। নেগেটিভ দাসত্ব হচ্ছে যে ধরেন যে যেটা বললাম যে ক্রাইম হইতেছে, বাট এই জিনিসগুলো কিন্তু খুবই জরুরি কথা, যেগুলো বলা হয় না। কারণ আমরা এখন কি করি যে আমার যেটা ভালো লাগতেছে ওটাই করবো। আমি তো ফ্রিডমের কথা বলতেছি, ফ্রিডম তখনই সম্মানের যখন সেটাতে অনার আছে। ধরেন আমি একটা কোম্পানির সাথে চাকরি করতে গেছি, 5 বছরের কথা বলে 3 বছর পর চলে যাচ্ছি, ফ্রিডম, আমার মনের ইচ্ছা, আমি চাই সাথে করতে পারি, ভালো, কিন্তু এটা খুবই অনারেবল কাজ না। আর আপনি বলতে পারেন যে অনার দিয়ে কী করবো, আমার শান্তির দরকার, টাকা দরকার, অফকোর্স আপনি জড়াইতে পারেন সেটার পিছনে, কিন্তু আমি কখনো দেখি না লং রানে কারোর জন্য ভালো হয়েছে এটার জন্য। অর্থাৎ সে যে ধরনের রিটার্ন পাইতে পারতো দাসত্বের মানসিকতা থেকে, সেটা সে পায় নাই কখনো। কারণ কি, ওই দাসত্বগুলা, পজিটিভ দাসত্বগুলা করা কষ্টকর। অর্থাৎ আমার এরকম মনে হয়েছে, আমি আপনাকে একটা রিয়েল লাইফ উদাহরণ দিই। এক মেয়ের সাথে আমি রিলেশনশিপে ছিলাম, অ্যান্ড একটা পর্যায়ে কথা দিচ্ছিলাম যে ঠিক আছে আমাদের বিয়ে হবে। সে বিয়ে হয় নাই, অফকোর্স বিয়ে আমি ভাঙি নাই। এখন একটা পর্যায়ে যেটা হয়েছে যে ওই মেয়ের সাথে আমার কথা বলতে ভালো লাগতেছে না, এবং ওই মেয়ের আচার আচরণ আমি খুবই বিরক্ত। আমার কাছে মনে হচ্ছে যে সে ফেয়ারলি আমাকে ট্রিট করতেছে না, আমার সাথে অবিচার করা হচ্ছে, এবং আমার প্রত্যেকটা সেল মনে করতেছে যে ভাই এই মেয়ে যদি আমার লাইফ থেকে চলে যায় আমার খুব ভালো লাগবে, সে না থাকতে পারলে আমার ভালো লাগে। ওরকম 3-4 সপ্তাহ গেছে, অসহ্য রকমের প্যারা, এই মেয়েরা আমার সহ্য হইতেছে না, কিন্তু আমি কথা দিচ্ছি যে আমার সাথে থাকবো। সো আমি 12 ঘন্টা 18 ঘন্টা করে ওর সাথে থাকছি, ভদ্রভাবে কথা বলছি, ভালো ব্যবহার করছি, যত্ন নিছি, ঘুমাইছে কিনা, খাইছে কিনা চেক করছি, প্রত্যেকটা কাহিনী শুনছি, কারণ আমি এটার জন্য কমিটেড। আমি ওকে বলছি যে আমি তোমার সাথে থাকবো, আমি তোমাকে এভাবে ট্রিট করবো, অ্যান্ড যতক্ষণ পর্যন্ত আমি সজ্ঞানে ডিসিশন নেওয়ার মতন ক্ষমতায় আছি আমি এটা করব। এমন হইতে পারে যে আমার দিন খারাপ গেছে, আমি ফোনের কাছে থাকতে পারি নাই, প্রতিটা সেকেন্ডে ইউনিভার্সিটিতে কাজ পড়ছে, সেটা ডিফারেন্ট হিসাব। অথবা বার্ন আউট হয়ে গেছি, একদিন মদ খেয়ে মরে গেছি, কথা বলতে পারি না, সেটা ডিফারেন্ট হিসাব। কিন্তু আমি যতক্ষণ মতো সজ্ঞানে আছি আমি ওর সাথে জেনে বুঝে খারাপ ব্যবহার করতেছি না, কারণ এটা আমি কমিট করছি ওকে কিন্তু আমার সহ্য হইতেছে না।
1 মাস পরে ওর জন্য আবার আমার ইমোশন কাজ করছে যে ঠিক আছে ওকে আমার ভাল লাগে, ও আমার জন্য অনেক কিছু করছে, ওর সাথে আমি থাকতেছি, ভাল লাগতেছে। অ্যান্ড ফানি ব্যাপারটা হচ্ছে যে মানুষের ইমোশন এরকম আপ অ্যান্ড ডাউন করে। ইমোশন খুব একটা সলিড ডিসিশন মেকিং ফ্যাক্টর না। আমি যদি 1 মাস আগে আমার ব্রেকআপ করার এভরি রিজন ছিল, এর থেকে অনেক কম কারণে মানুষ ব্রেকআপ করে ফেলে। আমার সাথে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা হয় না ওই সময় পাই যাবে। মানে আমার যে কারণ আছে, যেসব কারণে আমি ওর সাথে থাকতে চাচ্ছিলাম না বা ভালো লাগতেছিল না, 2 পক্ষ থেকে তো তালিম মারা হয়েছে আর কি, যে ওর আচার আচরণ সহ্য হইতেছে না, কারণ হচ্ছে যে ঠিক মতো ট্রিট করা হয় নাই, আনফেয়ার কাজ কারবার করা হয়েছে। সেই জন্য আমি চলে যেতে পারতাম, চলে যাওয়াটা খুব ইজি অপশন ছিল। আমি যদি যে কাউকে বলি, আমি যদি সমস্ত এসব রাগঢাক না করে অ্যাকচুয়াল ঘটনাটা বলি, আমি শিওর যে 99.99% মানুষ বলবে যে ভাই আপনি ব্রেকআপ করেন না কেন, মানে ওর সাথে থাকতে গেছেন কেন এর পরে, এটা খুবই ইনসাল্টিং আপনার জন্য। হইতে পারে সে তার মানে সেও আমার সাথে কমিট করছিল, সে তার কমিটমেন্ট রাখতেছে না, দ্যাট ডাজন্ট মিন যে আমি রাখবো না। কারণ কি, আমার ওই মাইন্ডসেটটা আমাকে হেল্প করবে বড় কিছু বিল্ড করতে। এটা আমার এন্ড গেম, যে আমি বড় কিছু বিল্ড করতে চাই। অর্থাৎ এন্ড গেম হচ্ছে যে আমি কি চাই, আমি চাই একটা লং টার্ম স্টেবল রিলেশনশিপ এবং সংসার এবং মানে ফ্যামিলি। 60 বছর একসাথে থাকবো, সুন্দর সংসার হবে, একটা বাসা একটা সংসার আমি বিল্ড করব। আমি চাই একটা লং টার্ম ক্যারিয়ার। একই কোম্পানিতে হয়তো হবে না, কিন্তু পারসিস্টেন্ট আমাকে থাকতে হবে যে আমি একটা জিনিস বিল্ড করতেছি যাতে করে 40 বছরে আমার একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম হয়, ইনভেস্টমেন্ট হয়, টাকা পয়সা হয়, একটা বাড়ি কিনতে পারি, একটা মানে ঠিক যেগুলো করা দরকার ফিউচার জেনারেশনের জন্য যেন প্রিপেয়ার করতে হবে। আমার ছেলে মেয়ে হইলে তাদেরকে কলেজে পাঠাতে হবে, মানে টাকার মামলা আছে। সো এই ধরনের একটা সলিড 60 বছরের প্ল্যান করতে হবে ফিনান্সিয়াল, যেখানে আমি সফল হতে পারবো। এই জিনিসগুলোর জন্য আমাকে পর্যাপ্ত দাসত্বের মানসিকতা রাখতে হবে, যেখানে অনার অ্যান্ড প্রমিস কাজ করতেছে। অর্থাৎ কাউকে আমি কথা দিচ্ছি তোমার সাথে থাকবো, তোমার আমার অসহ্য লাগলে আমি তোমার সাথে থাকবো, অ্যান্ড যেমন তেমন করে থাকবো না, আমি প্রপারলি থাকবো, ভালো মতন ট্রিট করে। কারণ কি, এভাবেই একটা 40 বছরের সংসার টিকে। ওই যে বললাম, লাইন ড্র করলে যে কোনো জায়গাতে করা যায়। আমি যদি চাই যে আমার একটা খুবই ফ্যান্টাস্টিক বাড়ি হবে, কয়েকটা বাড়ি থাকবে, কয়েকটা গাড়ি থাকবে, আমার অনেক টাকা থাকবে ব্যাংকে, যাতে করে আমার বাচ্চারা পড়াশোনা করতে হবে, ভালো থাকে, আমাকে কষ্ট করে পিএইচডি করতে হবে, আমাকে এরপর একটা চাকরি করলে ওটাতে লেগে থাকতে হবে। আমি বলতে পারবো না 3 মাস এই চাকরি ভালো লাগতেছে না, বহুত প্যারা দিচ্ছে অফিস থেকে, এইটা করবো না, আমি করবো না বললে কোথায় লাইনটা ড্র করবো ঠিক করলে সব কিছু ছেড়ে দিতে হবে, লং টার্ম কিছু ঠিক করা যাবে না। অফকোর্স কিছু কিছু জায়গা আছে যেখানে আপনাকে পুল আউট না করলে আপনার বড় ক্ষতি হতে পারে। যেমন ধরা যাক যে আপনি এমন একটা ক্লজের মধ্যে ঢুকছেন যেখানে আসলে আপনার কাছ থেকে কাজ করার কথা ছিল, বাই দ্য ওয়ে এটা কিন্তু খুব স্পেসিফিকলি আমি বলতেছি, অফিসের কথাই বলতেছি। অনেক জায়গাতে এমন সব চাকরিতে মানুষ ঢুকে যেখান থেকে তার বের হয়ে যাওয়াটা দরকার, কারণ তাকে কাজ করে 16 ঘন্টা। জয়েন করার সময় কোথাও লেখা ছিল না তাকে 16 ঘন্টা কাজ করতে হবে। সবাইকে বলছে হ্যাঁ অফিস আওয়ারে কাজ করবেন, 8টা থেকে 5টা কাজ হবে, এসব ভালো ভালো কথা বলা হয়েছে। এরপর আপনার সাথে 16 ঘন্টা ধরে কাজ করাচ্ছে, যেটা আসলে যেটা বললাম যে অফিসের মেন লক্ষ্য হচ্ছে যে আপনাকে ওই ক্যারিয়ারটা ওই ফিল্ডে বিল্ড করতে হবে। ওটা যদি হ্যাম্পার করে এবং ওইটা যদি চুক্তির বাইরে হয়, আপনাকে যাইতে হবে। যদি চুক্তিতে লেখা থাকে 16 ঘন্টা কাজ করতে হবে, আপনাকে 16 ঘন্টা কাজ করতে হবে। বিয়ের লক্ষ্য বা সংসার, দম্পতি জীবন, এগুলোর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি একটা সাস্টেইনেবল লং টার্ম রিলেশনশিপ চান, কারণ ইভলভ করছি আমরা এইভাবে মানুষ হিসাবে। আপনি চাইতেই পারেন যে আমার যখন ভালো লাগবে না আমি আমার গার্লফ্রেন্ড সুইচ করতে থাকবো, প্লে বয় হয়ে যাবো, 25টা প্রেম করবো 1 বছরে, চাইতেই পারেন। এটা তো আগেও বলছি, প্রথমে বলছি, এটাতে কোনো ক্ষতি নাই। বাট এভাবে লং টার্ম কিছু বিল্ড করা যায় না। আমি এটা জাস্ট খেয়াল করছি যে আসলে অনেক দ্রুত জব সুইচ করে, অনেক দ্রুত পার্টনার সুইচ করে, কারণ সে আসলে কিছু একটা ভালো না লাগলে সে যেটা ভালো লাগতেছে ওদিকে চলে যাওয়ার চেষ্টা করে, তারা জীবনে লং টার্ম কিছু বিল্ড করতে পারে না। তার একটা ভালো ক্যারিয়ার হয় না, তার একটা ভালো পার্টনারশিপ হয় না কারোর সাথে, এবং তার আসলে কোনো ধরনের, তার সাথে আমি ব্যবসা করবো না, সোজা কথা আর কি। তার সাথে ব্যবসা করা হাইলি রিস্কি, কারণ তার 3 বছর পর মনে হতে পারে এই ব্যবসা করতে ভালো লাগতেছে না, তাই না? সো এইরকম মানুষজন আমরা যাতে না হই, বা আমরা যাতে এই ধরনের একটা বিপদে পড়ে না যাই, সেজন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে দাসত্ব গ্রহণ করার মানসিকতা। আমি যতটুকু স্বাধীন হওয়ার মানসিকতা প্র্যাকটিস করছি, ট্রেন আপ করছি নিজেকে, ইকুয়ালি, যেটা আমি খুব কম কথা বলি যেটা নিয়ে, আমি ইকুয়ালি দাসত্ব গ্রহণ করার মানসিকতাও চর্চা করছি, প্র্যাকটিস করছি। এবং আমি আপনাকে একটা কথা একদম লিখে দিতে পারি, এটার থেকে সত্য কথা আর নাই। আমি জীবনে যতটুকু কাজ করছি, যেসব জিনিস অর্জন করছি, আমি যেমন আমি বই লিখছি 26টা এখন পর্যন্ত, 7,000 পৃষ্ঠার পাবলিশড বই, এবং এর বাইরে আনপাবলিশড লেখা আছে আরো 20 লাখ শব্দের মতন। এই শব্দ এত কিছু করছি, তার কারণ হচ্ছে আমি দাসত্ব আর্ন করতে পারছি। ঘন্টার পর ঘন্টা আমি লিখছি, যখন আমার মন চাইছে আর না লিখি, আর লিখতে ভাল লাগতেছে না, আমার কষ্ট হইতেছে, তাও আমি লিখছি, কারণ মাথায় প্লট আছে,
সুন্দর মতন প্লট বের হয়ে আসতেছে, খুবই সুন্দর মতন লেখাগুলো বের হয়ে আসতেছে, লিখে যাইতে হবে। পিঠ ব্যথা করলেও লেখা থামানো যাবে না। আমি যতগুলো ডিগ্রি আর্ন করছি দাসত্ব গ্রহণ করার চর্চা করার জন্য করছি, পজিটিভ দাসত্ব। আমি জীবনে যা অর্জন করছি এখন পর্যন্ত, যে কয়টা অসম্ভব সুন্দর সম্পর্ক মানুষের সাথে আমার হয়েছে, প্রেম এবং অপ্রেম মানে প্লেটোনিক সব মিলায়, সেগুলো হয়েছে কারণ আমি দাসত্ব গ্রহণ করার মানসিকতা থেকে কাজ করতে শিখছি। এটা খুবই ডিফিকাল্ট। আমি দেখছি অনেক জায়গাতে মানুষ আমার কথা প্রচার করার চেষ্টা করে, কেপি ভাই বলছে স্বাধীন চেতা হইতে হবে, কাউকে চুদবো না। অবশ্যই এটা খুবই দরকার কোয়ালিটি অফ লাইফের জন্য। তারা একটা জায়গাতে মিস করে, তারা স্বাধীনতাটা আমার কাছ থেকে অ্যাডাপ্ট করছে কিন্তু পরাধীনতাটা অ্যাডাপ্ট করতে পারে নাই। তার মানে তারা সেই সব স্বাধীনতাকে এন্ডোর্স করতেছে যেটা করতে খুব ভালো লাগে। যে স্বাধীনতাগুলো এন্ডোর্স করা উচিত, যেগুলো করতে কষ্ট হয়, সেগুলো করতেছে না। সেসব পরাধীনতা এমব্রেস করতেছে না যেগুলো করতে কষ্ট হয়, এবং যেগুলো করতে আরাম লাগে ওগুলো সে আবার ঠিকই করতেছে। মানে এটা আমার টিচিং না। আমার টিচিং এটা না যে যা মন চায় তাই কর, কারো চিতো না। আমার টিচিং হচ্ছে যে রাইট কাইন্ড অফ স্বাধীনতাগুলোকে আপনাকে আইডেন্টিফাই করে চাইতে হবে এবং রাইট কাইন্ড অফ দাসত্বগুলোকে অ্যাডাপ্ট করতে হবে যাতে আপনি ওই দাসত্ব করতে শিখেন। এই দুটার পারফেক্ট ব্যালেন্স ছাড়া আপনি সাকসেসফুল হইতে পারবেন না। আপনার কথা আমি জানি না, আপনি ওইটা বাদ দিয়েও জীবনযাপন করতে পারেন, আপনার লাইফ আপনার চয়েস। আমি যেটা জানি, আমি সাকসেসফুল হইতে চাই। এটার জন্য সবার প্রথম গুণ হচ্ছে দাসত্ব কোনটাকে অ্যাডাপ্ট করবো সেটা শেখা। এবং এটা নিয়ে যেহেতু কথা কম বলি, আজকে আমি এটা নিয়ে বলতে চাইলাম। খুব ইম্পর্টেন্ট টপিক, আপনার বন্ধুদের সাথে আলোচনা করতে পারেন চায়ের আড্ডায়। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।